আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। I'm sorry, honey. Extremely sorry. পৌষ কথা বলে না, তার কান্না থেমে থেমে চলছে এখনো, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে এখন। প্রতিবাদী পৌষের এহেন রূপ মোটেও কাম্য নয়। বিনা কারণে তাকে কেন মারা হলো তার উত্তর তার চাই চাই। তৌসিফ ওর গালে মলম লাগাতে নিলেই কেঁদে ওঠে। ব্যথায় টনটন করা গালে হাত লাগানো যাচ্ছে না। তৌসিফের মন চাইল কারো বুক খাবলে নিতে এখন। ওর নিজেই বুকেই অসহ্য পীড়া হচ্ছে। তবে কি ভালোবাসা হলো? পৌষ ভাঙা গলায় বলল, ব্যথা। আমি অনেক ধীরে ধীরে করবো পুশরাত, একটু লাগাতে দাও। বহু কষ্টে মলম লাগাতেই পৌষ উঠে দাঁড়ালো। তৌসিফ সাথে সাথে হাতটা ধরে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? আপনার ভাইয়ের কাছে। বলে নিজের গালে আঙুল দিয়ে ইশারা করে দেখিয়ে বলল, এটার কারণ কি? আমার অন্যায় আমাকে জানতে হবে তো। পৌষকে টেনে নিজের কাছে নিল তৌসিফ। ভালো গালটাতে হাত দিয়ে বলল, আমাকে সামলাতে দাও। নিজের জন্য যথেষ্ট আমি। জানা আছে আমার। ছাড়ুন, আমার উত্তর চাইই চাই। কোন সাহসে গায়ে হাত তুলো আমার? কি পেয়েছে আমায়? আমি আমি বলতে গিয়েই কেঁদে ফেলল ও। তৌসিফের সহ্য হয় না এই মেয়ের কান্না। সঙ্গে সঙ্গে বুকে টেনে নিতেই ওর পিঠের দিকের কাপড় আঁকড়ে ধরল পৌষ। কাঁদতে কাঁদতেই বলল, আমি তো না জায়েজ না এখন। আপনিই না বললেন, তাহলে কেন মারলো? কি করেছে পৌষ? তাকে জিজ্ঞেস করুন, তার কোন ভরা ভাতে ছাই দিয়েছি আমি। হুশ হানি, তুমি কিছু করনি। তোমার ব্যথার থেকেও হাজার গুণ আফসোস ব্যথা দানকারী করবে। পৌষ সাময়িক সময়ের জন্য থামলেও ওর ভেতরে ঝড় থামেনি। উত্তর তার চাই চাই। অপরাধ কি তাকে বলতেই হবে। তৌসিফ ওকে বিছানায় বসিয়ে নরম স্বরে বলল, তুমি থাকো, আমি নাস্তা নিয়ে আসি। কেন? নাস্তা এখানে কেন আসবে? আমার কি পা নেই যে উঠে যেতে পারবো না? ফোঁস করে শ্বাস ফেলল তৌসিফ। মাথা নেড়ে বলল, চলুন ম্যাডাম। পৌষ উঠে যেতেই তৌসিফের চোখ দুটো ক্রমশ লাল হয়ে উঠল। মাথাটা তার এখনো ঝিমঝিম করছে। বড় ভাইয়ের আজকের আচরণ কোনোভাবেই মেনে নিতে পারছে না তৌসিফ। খাবার টেবিলে একদম নীরব ভাবে বসা পৌষ। টেবিলে পাউরুটি দেখে ওটা নিতে নিলেই তৌসিফ এসে বুয়াকে ডাক দিল। বুয়াকে দেখেই গম্ভীর কণ্ঠে তৌসিফ জিজ্ঞেস করল, পুশরাত পরোটা বেজেছে, নিয়ে আসো। বুয়া এনে দিতেই তৌসিফ নিজে প্লেটে নিল। সেখান থেকে ছিঁড়ে ডিম দিয়ে পৌষের মুখের সামনে ধরতেই চোখ তুলে তাকালো পৌষ। তৌসিফ ইশারায় ওকে খেতে বলল। মুখ খুলে খেয়ে নিল পৌষ। সোহা বাঁকা চোখে দেখল সেদিকে। বৃতৃষ্ণায় ওর মন ভরে উঠল। এসব আদিক্ষেতা ওর পছন্দ হলো না, বরং সে খুশিই ছিল যখন পৌষকে সবার সামনে চড় মারা হলো। যেই পরিমাণ বার বেড়েছিল এই মেয়ের জন্য একদম উচিত শিক্ষা ছিল আজ। একটু খেয়েই পৌষ উঠে গেল। তৌসিফ ডাকলেও শুনল না। সোজা রুমে ঢুকে বিছানায় উঠে বসল। তৌসিফ নিজের খাওয়ায় মন দিল। খেতেও যেন আজ ভালো লাগলো না। পৌষটা পাশে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে এখন। কফিটাও টেবিলে দিত সে। বুয়াকে ডেকে তৌসিফ বলল, আমার কফি আর পুশরাত যেভাবে চা খায় সেভাবে বানিয়ে রুমে পাঠাও। বলেই টিস্যু দিয়ে হাত মুছে উঠে পড়ল। রুমে যেতেই দেখল পৌষ পা গুটিয়ে বিছানায় বসা। এখন পর্যন্ত সে শান্তই আছে। তৌসিফ কেন যেন মানতে পারল না। এত শান্ত পৌষ সে চায় না। ওই ছটফট করা বউটাই তার চাই। নিজেও বিছানায় উঠে পৌষের মুখোমুখি হলো তৌসিফ। আশ্চর্য হয়ে গেল ওর গালের দিকে তাকিয়ে। এক সাইড হঠাৎই ফুলে উঠেছে। তৌসিফ ভেবে পেল না ঠিক কতটা জোরেই না আঘাত পেয়েছে মেয়েটা। রাগে ওর কপালের শিরা ফুলে উঠল। সাইড ড্রয়ার থেকে একটা পেইন কিলার নিয়ে পানির গ্লাসটা পৌষের সামনে দিয়ে বলল, মুখ খোলো। পৌষ মুখ সরিয়ে নিল। তৌসিফ জানে কাজ হবে না, তাই আলতো হাতে পৌষের ভালো গালটা ধরে নিজের কাছে ফিরিয়ে বলল, ব্যথা চলে যাবে হানি, প্লিজ কথা শোনো। শুনবো না। আচ্ছা ঠিক আছে, এটা খাও। খাবো না। একটু।
এক ফোঁটাও না। আপনার ভাই কেন মারলো আমায়? জবাব দিন আমায়। আমি মানবো না। কি ভেবেছে পৌষ বাবা মা নেই বলে ওকে সবাই আঘাত করবে? এতই সোজা। জোর করে বিয়ে দিল, এখন জোর করে মেরে যায় আমায়। আমি থাকবো না আপনার সাথে। আমাকে এতিমখানায় দিয়ে আসুন। চোখে মুখে কান্নার ছাপ দেখে তৌসিফের বুকে চাপ সৃষ্টি হলো। দাঁতে দাঁত চেপে ও পৌষের মুখে পেইন কিলারটা দিয়ে পানি খাওয়ালো। ওর মাথায় হাত বুলিয়ে বলল, তুমি তার আফসোস দেখবে হানি, আই প্রমিস টু ইউ। বলেই পৌষের হাতের উল্টো পিঠে ঠোঁট ছোঁয়ালো। চোখ দুটো মুছিয়ে দিতে দিতেই চা হাতে মিনু দরজায় নক করলো। তৌসিফ আসতে বললেই মিনু চায়ের ট্রেটা রেখে নিচু স্বরে বলল, বড় আপা। গো নাও। কথা না শুনেই ওকে যেতে বলল তৌসিফ। মিনু চলে যেতেই চায়ের মগটা পৌষের হাতে দিল তৌসিফ। চা অনেক আদরের পৌষের কাছে। শ্রেয়া কত বলতো ঠোঁট কালো হয়ে যাবে, তবুও গিভ আপ করেনি পৌষ। ওর ভালো লাগে চা খেতে। পৌষের সাথে তাল মিলিয়ে কফির মগে চুমুক দিল তৌসিফ। কি মনে করে বলল, এক শিপ নেই হানি। পৌষ অবুঝ নয়নে তাকাতেই ওর মগ থেকে এক চুমুক খেলো তৌসিফ। পৌষ সমতায় বিশ্বাসী, তাই তো ঝট করে নিজেও তৌসিফের মগ থেকে চুমুক বসাতে নিলে ওয়াক ওয়াক করে উঠল। এত স্ট্রং ব্ল্যাক কফি বাপের জন্মে সে খায়নি। তৌসিফ হাসল। মুখটা একদম প্যাঁচার মতো করে রেখেছে পৌষ। তৌসিফের হাসি পেয়ে গেল। ড্রয়ার থেকে একটা চকলেট দিয়ে বলল, চুষতে থাকো। বিছানায় তখনও পৌষ বসা, তৌসিফ রেডি হচ্ছে। মনোযোগ দিয়ে ওকে দেখতে ব্যস্ত পৌষ। আঙুলে আঙুল গুনছে ঠিক কয় পদের স্কিন কেয়ার তৌসিফ করতে পারে। পারফিউমও একটা লাগায় না, একটা ঘষে ঘষে লাগায়, একটা খালি বডিতে লাগায়, তারপর পোশাকের ওপর দুটো লাগায়। এত সব কম পরে বিধায় কানের পেছনে আর হাতে লাগায় আর একটা। আশ্চর্যের বিষয় হলো হ্যান্ড ক্রিমটাও বাদ রাখে না। তৌসিফ পকেটে ওয়ালেট ভরতে ভরতে বলল, আজ ভার্সিটি তো অফ, রেস্ট নাও। কিছু লাগলে বড়দের বলবে, নয়তো একটা মিস কল দিলেই হবে আমাকে। ছাদে যেও মন চাইলে। বলতে বলতে পৌষের একদম কাছে এসে থুতনিতে চুমু দিয়ে নরম স্বরে বলল, আই উইল কাম সুন হানি। এতটা কাছে আসাতে তৌসিফের ঘ্রাণে ম ম করে উঠল পৌষের চারপাশ। ঘ্রাণ সামলে উঠতে উঠতে কখন যে তৌসিফ চলে গেল তাই টের পেল না। শরীর খারাপ লাগাতে লাইট অফ করে শুয়ে পড়ল ও। হালকা হালকা শীতও লাগছে, তাই রিমোট দিয়ে এসিটাও অফ করে দিল। ক্রমশই তাপমাত্রা বাড়তে লাগলো। একসময় কুকড়ে উঠল পৌষ। অন্ধকার রুমটাতে কেউ তাকে দেখতে এলো না। হকবাড়িতে হই হই রই রই লেগে আছে। পৌষকে আনতে যাবে তারা। হেমন্ত একবার বলেছে শুধু গত রাতে যে পৌষকে আনতে যাবে, সেই থেকে লেগে আছে বাচ্চাদের হুড়োপাশরি। বাবার চাপা উত্তেজনাও দেখেছে হেমন্ত। মা আর চাচি তো সেই থেকে ভেবে রেখেছে কি রাঁধবে। বাড়ির বড় মেয়ে হওয়াতে সকলের আদরের ও। পরিস্থিতির কবলে পড়ে হয়তো সেদিন তৌসিফের হাতে তুলে দিতে তারা বাধ্য ছিল, কিন্তু কেউই চাইতো না এমনটা হোক। সম্পর্কের খাতিরে তৌসিফকে না করা হয়নি। এতদিন দেখে না কেউ, তাই তো সকাল হতেই লেগে পড়েছে ওরা। হেমন্তের দুই কাঁধে ঝুলছে ইনিমিনি। বারংবার তোতলানো গলায় বলেই যাচ্ছে, হেমো আপা, আপনি আতেন না তেন। হেমন্ত ইনিকে টেনে কোলে তুলে বলল, দুটো মিলে চুল টেনে দে, তাহলেই আনবো। ছোট ছোট হাতের থাবা পড়ছে তখন হেমন্তের চুলে। ভালোই লাগে। মাথাটা ব্যথা করছিল, এখন শান্তি লাগছে। চৈত্রকে দিয়েও আজ কাজ করিয়েছে। সুযোগের সদ্ব্যবহার করছে হেমন্ত। শ্রেয়া এতক্ষণ কিছু না বললেও এবার বলে উঠল, আপনি এমন করছেন কেন? নিয়ে আসুন না পৌষকে। হেমন্ত এক পলক বউকে দেখলো, মৃদু হেসে বলল, আগে আমার সেবা করো, খাটাখাটুন আছে অনেক। কিসের খাটুনি এত তোমার? পেছন থেকে বাবার গলা শুনেই তাকালো হেমন্ত। অসন্তুষ্ট গলায় তিনি বললেন, নিয়ে এসো, যাও। তুমি যাও আব্বু। আশ্চর্য, আমি কিভাবে? যেভাবে বিয়ে দিলেন। হেমুর মা, দেখো তোমার ছেলে কত বড় ঢপ্পাবাজ হয়েছে। কাল থেকে ঘুরিয়ে এখন আমাকে বলে যেতে। খুন্তি হাতে বেরিয়ে এলো হেমন্তের মা। ছেলের দিকে তাকিয়ে মায়া মায়া চোখে বললেন, যা না বাবা, কতদিন দেখি না আমার মেয়েটাকে। আড়মোড়া ভেঙে হেমন্ত বলল, কল ধরছে না তৌসিফ তালুকদার,
ধরলেই চাপো। অফিসে ঢুকেই নিজেদের কেবিনে ঢুকলো তৌসিফ। ওর পিয়ের সাথে সাথে ঢুকলো পেছনে। গায়ের কোটটা না খুলেই তৌসিফ গম্ভীর কণ্ঠে বলল, বড় ভাইয়ের সাথে হওয়া 2টো শিপের ডিল এখনই ক্যান্সেল করে দাও। সাথে যেই কোম্পানি ওনাকে স্পন্সর করবে তাদের হুঁশিয়ারি দাও যে তার সাথে এই কাজে থাকলে আমি তাদের সাথে করা সব ডিল ক্যান্সেল করে দেব। আর হ্যাঁ, আজকের বন্দরের সব জাহাজ শুধু আমারগুলো ঢুকবে, আমার নামে ভাইয়ের একটা শিপও ঢুকবে না, যা আসবে ফেরত পাঠাবে। পিয়ে ইমু চমকে তাকালো। নিজের ভাইয়ের সাথে এমন করবে তাও কিনা তৌসিফ তালুকদার? ভাবা যায়? যে নিজের ভাই বাদে কিছু বোঝে না সে করবে এই কাজ? তোতলানো গলায় ইমু শুধু বলল, স্যার, যদি আরেকবার ভাবতেন। জাস্ট ডু ইট ফুল। একদম হাবিলদার ইয়েস স্যারের মতো ইমু পড়ি কি মরি করে বের হলো। এক দৌড়ে গেল ম্যানেজারের কাছে, পরপর দৌড়ালো এমডির কাছে। আজকের জাহাজ ভিড়তে না দেওয়ার জন্য এরপর ছুটল চট্টগ্রামে থাকা তাদের এমডিকে কল করতে। হায় কত জ্বালা! এই চিকন দেহটা নিয়ে কত দিকে যাবে ইমু? এমনিতেই শরীরে রসকস নেই, তার মধ্যে এত খাটুনি, জীবনটা আর চলে না। একটা বউয়ের শূন্যতা ওকে কতটা পুরায় তাকে বোঝে তৌসিফ তালুকদার? নিজে বিছানা তো বউ দিয়ে গরম থাকে, তাই আরেকজনের কষ্ট বোঝে না। কাল কত করে ছুটি চাইলো, শালা দিলই না। বাড়ি ফিরতে আজ ভালোই দেরি হলো তৌসিফের। মাঝখানে খাবারের ব্রেকে কল দিল তার একমাত্র বউকে। হায় আফসোস, এই বউটা যদি কল ধরতো তাহলে অন্তত তৌসিফ একটু শান্তি পেত। কিন্তু ওই যে ওর ভাল্লুকি বউ, সে হলো মহা তেরা। নিশ্চিত সকালের ঘটনা কেন্দ্র করে তৌসিফের কল ধরেনি। বাচ্চাদের জন্য যেমন চিপস চকলেট নিয়ে বাড়ি ফেরে মানুষ, তৌসিফও আজ বাড়ি ফিরল হাতে 4টা পাট্টা নিয়ে। বউ এগুলো দেখলে খুশি হবে। কলিং বেলটা বাজতেই আজ সোহা খুলল। ওকে দেখা মাত্র ভীষণ বিরক্ত বোধ করলো তৌসিফ। এতদিন তো বউটা দরজা খুলতো, খুলেই মুখ ঝামটা মারত। আজও তৌসিফ প্রস্তুত ছিল, যা সোহাকে দেখে ভেঙে গেল। মুখে তা প্রকাশ না করে সাইড কেটে ভেতরে ঢুকলো তৌসিফ। এদিক ওদিক তাকালেও দেখা মিলল না ওর বউয়ের। টিভিতে ড্রামা চলছে, যা পৌষ দেখে না তা জানে তৌসিফ। রাতও হয়েছে, তাহলে কি বউটা ঘুমিয়ে গেল? ভেবে তৌসিফ রুমে চলে গেল। পেছন থেকে ডাক দিল সোহা। কথা ছিল। নট নাও। পেছনে ফেরার প্রয়োজনীয়তা অনুভব করলো না তৌসিফ। গটগট পায়ে রুমে ঢুকলো। ভেতরে ঢুকতে দেখলো অন্ধকার রুম, কেমন গুমোট লাগছে। তৌসিফের যেন দম বন্ধ হয়ে লাগলো। দরজা জানালা সব বন্ধ করে রেখেছে। এসি তো দূর, ফ্যানটাও বন্ধ করা। গলার বাটন খুলতে খুলতে তৌসিফ ডাকলো, পোশরাত, মাই হানি, ক্যান আই হ্যাভ জুস? না, এত আদুরে ডাকের উত্তর এলো না। ভ্রু কুচকে এদিক ওদিক তাকিয়ে লাইট অন করলো তৌসিফ। চমকালো হঠাৎ। সকালে যেভাবে কাঁথা নিয়ে শুয়েছিল ঠিক সেভাবেই পৌষ ঘুমাচ্ছে। অবস্থান বদলালেও বদলায়নি ভঙ্গি। একদম পেঁচিয়ে শুয়ে আছে। তৌসিফ বুঝল না, কিন্তু এর ভেতরটা ধক করে উঠল। হুট করে তাড়াতাড়ি পৌষের পাশে বসেই কাঁথার ওপর হাত দিয়ে ডাকলো, পোশরাত। উত্তর এলো না। তৌসিফ ভালোই বিচলিত হচ্ছে, তার মন মানছে না। টেনে পৌষের মাথা থেকে কাঁথা সরাতে দেখলো মূর্ছে যাওয়া একখানা মুখ। তৌসিফ জানে না ওর হলো, কিন্তু শুধু এটা মনে হলো ওর অস্থির লাগছে। মাত্রা অতিরিক্ত বুকটা ওঠানামা করছে। পৌষের গালে হাত দিলেই আরেক দফা চমকালো। অসম্ভব গরম। একে একে কপালে গলায় হাত ছোঁয়ালো। জ্বরে গা পুড়ে যাচ্ছে। আতঙ্কিত হলো তৌসিফ মুহূর্তেই। ঝট করে কাঁথা সম্পূর্ণটা সরালো, চিৎকার করে ডাকলো, বুয়া, বুয়া। ডেকেই পৌষকে নিজের বুকে টেনে নিল। জ্ঞান নেই পৌষের। তৌসিফ মনে হচ্ছে ওর বুক ফেটে যাচ্ছে। এই বুকের মধ্যে থাকা পাখিটা তো চুপ থাকার কথা নয়। সে এক চঞ্চল প্রাণ। সে তো বোবা পাখি নয়, সে হচ্ছে তৌসিফের তোতা পাখি। তোতা পাখিটা চুপ করে পড়ে আছে তৌসিফের বুকে। ঢোক গিল তৌসিফ। পৌষকে আরেকটু বুকে চেপে ধরল। তখনই বুয়া দরজা খুলে ঢুকলো। পেছনে সোহা আর মিনু এসে দাঁড়িয়েছে। বুয়া মামা বলে ডাক দিতেই তৌসিফ ধমকে উঠল। ও ও কখন থেকে এখানে পড়ে আছে? কেউ কেন দেখোনি? বলনি ওকে দেখে রাখতে? টাকা দিয়ে কেন রেখেছি যদি একটা মানুষেরই খেয়াল রাখতে না পারো? বুয়া সহ পেছনে থাকা মিনু ভয় পেয়ে গেলেও সোহা বেশ স্বাভাবিকভাবেই বলল, সারাক্ষণ লাফালাফি করে, শান্ত ছিল ভালো কথা। আর কিছু বলার আগেই তৌসিফ হুঙ্কার ছেড়ে বলে উঠল, একটা কথা বললে বাড়ি ছাড়া করব আমি।
আচমকা কথাতে সোহা চুপ হয়ে গেল। নাকের পাটা ফুলিয়ে প্রস্থান করলো সেখান থেকে। মিনু তখনও দাঁড়িয়ে। তৌসিফ বুয়াকে অস্থির গলায় বলল,